এক লাফে প্রায় ৩,০০০-এর করোনা শনাক্ত, ছাড়ালো অর্ধলক্ষ, ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু। জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর, করোনা মোকাবেলায় ২টি প্রকল্প অনুমোদন। সিলেটে শ্রমিক সংঘর্ষে এক পুলিশ সহ কমপক্ষে ১০ জন আহত, বাস ও কাউন্টার ভাঙচুর। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছে বিস্তারিত। দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার ৮৭তম দিনে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো। সারা দেশে গত ২৪ ঘন্টায় ১২,৭০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করোনা শনাক্ত হয়েছে ২,৯১১ জনের। একই সময় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০৯ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। মঙ্গলবার দুপুরের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে চট্টগ্রামে মারা গেছেন ১৫ জন ও ঢাকায় ১০ জন। এ সময়ে সারা দেশে ৫২টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১২,৭০৪ জনের। একদিনে সর্বোচ্চ ২,৯১১ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ৫২,৪৪৫ জন। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। মৃতদের বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরে ১ জন, ৩১ থেকে ৪০ বছর ৪ জন, ৪০ থেকে ৫০ বছর ১ জন, ৫১ থেকে ৬০ ১০ জন, ৬১ থেকে ৭০ ৯ জন, ৭১ থেকে ৮০ ১০ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে একদিনে সুস্থ হয়েছে ৫২৩ জন। এ নিয়ে দেশে মোট ১১,১২০ জন করোনা রোগী সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১%। আরও ৩৮৮ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। মোট করোনা আইসোলেশনে আছেন ৬,২৪০ জন। শুধুমাত্র কথা বলার মাধ্যমেই করোনা ছড়াতে পারে, তাই সবাইকে আবারও মাস্ক ব্যবহারের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। কাপড়ের মাস্ক পুনঃব্যবহারযোগ্য ও সহজলভ্য হওয়ায় এটি ব্যবহারের উপর জোর দেন তিনি। শুধুমাত্র একটি সাধারণ কাপড়ের মাস্ক দিয়েই আমরা জীবাণুযুক্ত হাঁচি, কাশির তরলকণা বা ড্রপলেট ছড়ানো প্রতিরোধ করতে পারি এবং যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, যিনি অজ্ঞান, যিনি অক্ষম বা মাস্ক খোলার জন্য যাদের অন্যের সাহায্য লাগে, তারা এই কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারবেন না। N95 মাস্ক করোনা রোগী সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য সংরক্ষিত রাখার পরামর্শ দেয় সংস্থাটি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্যরা। তারা বলছেন, স্বাস্থ্যবিধি না মেনে সাধারণ মানুষ নিজেকে ও সমাজকে ঝুঁকির মধ্যে ফেলেছে। পরিস্থিতি সামাল দিতে সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জানেন যে আমাদের একটা বিশেষ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ৬ দফা বাড়িয়ে বহাল রাখা হয় ৩০ মে পর্যন্ত। করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়তে থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করার স্বার্থে ৩১ মে থেকে ছুটি প্রত্যাহার করে নেয় সরকার। এ সিদ্ধান্তের আগে ১৭ বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির মতামত নেওয়া হয়। সাধারণ ছুটি প্রত্যাহার করবার আগে আমাদের পরামর্শ কমিটির একটি সুপারিশ ছিল এরকম যে, যদি আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে একটি সপ্তাহ ধরে সংক্রমণের হার ধীরে ধীরে কমছে, অর্থাৎ নিম্নমুখী, এই অবস্থায় যদি আমরা সাধারণ ছুটি প্রত্যাহার করি তাহলে ফলাফল ভালো পাওয়া যাবে। যে সমস্ত বিধানগুলো আরোপ করা হয়েছিল সেগুলো পর্যায়ক্রমে কিভাবে যে বিজ্ঞান ভিত্তিক আপনার শিথিল করতে হয় সে ব্যাপারে আমরা সেভাবেই পরামর্শ দিয়েছি। আমরা কোনো দিন ক্ষণ এগুলো হিসাব করে দেইনি। মানুষ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে সাধারণ ছুটি প্রত্যাহারের ফলে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। এই সাধারণ ছুটি প্রত্যাহারের পরে স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি তাহলে সংক্রমণের হার অনেক বেড়ে যাবে।
রোগীর সংখ্যা অনেক বেড়ে যাবে, হাসপাতালে ভর্তির জন্য দৌড়াদৌড়ি লেগে যাবে। তারা প্রতিনিয়ত বিধিবিধানগুলো ভঙ্গ করে চলেছেন এবং তাদের নিজেদের এবং তাদের পরিবারের এবং সমাজের যে স্বাস্থ্য সেটা একটা ঝুঁকির মধ্যে তারা ফেলে দিচ্ছেন এবং এই সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আমরা বিশ্বাস করি। পরিস্থিতি বিবেচনায় সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কোথাও যদি দেখা যায় যে এই স্বাস্থ্যবিধিটা মানা হলো না, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে এবং এটা যদি করা যায় তাহলে মানুষ সচেতন হবে এবং আমাদের জন্য ভালো হবে। যে যদি দেখা যায় যে আপনার এই সংক্রমণ এর মাত্রা খুব অধিক হারে বিস্তার লাভ করছে, তখন হয়তো সরকার পুনর্বিবেচনা করবেন বা সরকারের পুনর্বিবেচনা করা উচিত হবে। ব্যক্তি, পরিবার ও সমাজের স্বার্থেই বাসাবাড়ি, অফিস আদালত, হাটবাজার, যানবাহনে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ সাচিপের সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল আরসলান। স্বাগত ডক্টর ইকবাল আরসলান। আমরা একটু জানতে চাই যে এখন যে পরিস্থিতিটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে, আবার মানুষের যোগাযোগও বাড়ছে এবং আমরা প্রথম থেকে আপনাদের কাছ থেকে শুনে এসেছি যে মানুষের যোগাযোগ যত বাড়বে ততই এটা বাড়ার সম্ভাবনাও বেড়ে যায়। ফলে এই পরিস্থিতিতে মানুষের কি করণীয় আছে, সরকারের যে সিদ্ধান্ত এটিও যথাযথ কিনা? ধন্যবাদ। দেখুন, একটি রাষ্ট্র পরিচালনা করেন সরকার এবং আমরা যারা চিকিৎসক, টেকনিক্যাল কমিটির সদস্য, তারা আমরা চিকিৎসা বিজ্ঞানের যে জ্ঞান, লক্ষ্য জ্ঞান, সেই জ্ঞান থেকে আমরা পরামর্শ দিয়ে থাকি। এখন হচ্ছে যে আপনার যে কোনো সংক্রমণেই জনস্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক চাকা এর মধ্যে একটি সমন্বয় সাধনের প্রয়োজন এবং দেখতে হবে যে কোনোটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন অর্থনৈতিক চাকা সচল করতে গিয়ে যাতে জনস্বাস্থ্য বা সামাজিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন না হয়, আবার যে জনস্বাস্থ্য বা আপনার হচ্ছে সামাজিক স্বাস্থ্য এটাকে নিয়ন্ত্রণ করবার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাতে অর্থনীতির চাকাটা একদম বন্ধ হয়ে না যায়। তো এই জায়গাটার একটা সমন্বয়ের প্রয়োজন। তো আমি যেটা বা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে সরকারকে কিন্তু সরকার বাধ্য যে তার অর্থনীতির চাকা সচল করতে, কারণ তাকে রাষ্ট্র চালাতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনগণ, আমাদের যে সচেতনতার জায়গাটা সেই জায়গা কিন্তু সরকার নিষেধ করেন। সরকারের যে আপনার স্বাস্থ্য ও যে সুরক্ষার যে বিষয়গুলো সেগুলো কিন্তু বারবার মাননীয় থেকে, রাষ্ট্রীয় সকল থেকে, এমনকি আপনাদের সকল গণমাধ্যম থেকে বারবার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সাধারণ মানুষ তাদের নিজেদের জীবন, নিজেদের পরিবারের জীবন রক্ষার জন্য তাদের যেটুকু করা প্রয়োজন, সামান্য যে স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য বিধি যেগুলো মেনে চলা উচিত সেগুলো তারা মেনে চলছেন না। এটা আসলে জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের। তো আমি মনে করি বা আমরা মনে করি বা আপনারা মনে করেন, সবাই মনে করে, দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমরা যারা নিম্ন পর্যায়ে যে এই কোভিড নিয়ন্ত্রণের জন্য কাজ করে চলেছি প্রতিনিয়ত, তারা যে সংবাদ মাধ্যম বলেন, চিকিৎসক বলেন, সবাই, আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলেন, সরকারের সকল প্রশাসনিক যন্ত্র বলেন, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কেন? এখন আমাদের যে সাধারণ মানুষ হিসেবে যে সহযোগিতা, সেই সহযোগিতা বাড়াতে হবে। সহযোগিতা সিম্পল কিচ্ছু না, যে আপনি মাস্ক ব্যবহার করতে হবে। আপনি দরকার হলে বাড়িতেও মাস্ক ব্যবহার করুন। কারণ আমরা কয়েকটি ঘটনা দেখলাম, কয়েকটি পরিবারের ঘটনা দেখলাম যে পরিবারের লোকরা বাইরে যাননি, পরিবারের লোকরা সতর্ক ছিলেন, তারপরেও কিন্তু তারা সংক্রমিত হয়ে তাদের পরিবারের মধ্যে জীবন অবসান ঘটেছে। তো সেজন্য যে আজকে WHO বলছে কিন্তু যে আপনারা মাস্ক এই পর্যায়ে ব্যবহার করা যে বাড়িতেও ব্যবহার করতে হবে।
এবং দ্বিতীয়ত হচ্ছে যে ফিজিক্যাল যে বা আমরা বলি শারীরিক দূরত্ব, এখন কিন্তু শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে, সামাজিক দূরত্ব না। শারীরিক দূরত্ব হচ্ছে যে আপনার স্ত্রীর সাথে আপনি বা আপনার স্বামীর সাথে আপনি, আপনার সন্তানের সাথে আপনি, বা আপনার কোনো যে পরিবারের সদস্যের সাথে, যে কোনো সদস্যের সাথে, যে কোনো সদস্যের যে মানে আপনার শারীরিক দূরত্ব, সেই দূরত্বটা বজায় রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের যে স্যানিটাইজেশন, যে হাত ধোয়া বা স্যানিটাইজ ব্যবহার করা, এই জায়গাটা আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার প্রতিপালন করতে হবে। এটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে। আরেকটি জায়গা হচ্ছে যে রাষ্ট্রের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই যে অফিস আদালত যখন খুলেছেন, যেটা এই অফিস আদালত খোলার সময় যারা এই অফিস আদালতের দায়িত্বে আছেন বা যারা এগুলো নিয়ন্ত্রণ করছেন, তাদের কিন্তু আগের থেকেই সতর্ক হওয়া উচিত ছিল। তাদের আগের থেকেই যে সিদ্ধান্তগুলো নিয়ে রাখা উচিত ছিল যে আমাদের অফিসগুলো আমরা কিভাবে চালাবো। আজকে যদি আপনার অফিসের লোক যদি আপনার অফিস চালু করেছেন, তারা যদি আপনার অফিসে না আসে, সে তো ভাবছে যে আমার চাকরি হুমকির সম্মুখীন হবে, আমার চাকরি চলে যাবে, অথবা আমি শোকজের মধ্যে পড়বো সরকারি চাকুরিতে। যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের আগের থেকে ব্যবস্থাপনাটা তৈরি করা উচিত ছিল। এখন দেখেন যে আমরা বলছি যে সীমিত আকারে গণপরিবহনে মানুষজন চলাচল করবে, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এখন যে সেটা কিন্তু হচ্ছে না, প্রতিপালিত হচ্ছে না। কেন? ডক্টর ইকবাল আরসালান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ও সব জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, করোনার প্রভাব মোকাবেলায় অনুমোদন দেয়া হয়েছে ২৫০০ কোটি টাকার প্রকল্প। করোনা ভাইরাসের বিস্তার রোধে ২ মাসের বেশি সময়ের সাধারণ ছুটি শেষে মঙ্গলবার সকালে বসে একনেকের বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এটাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেকের প্রথম সভা। এটাই হবে আমাদের সিদ্ধান্ত। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, সেজন্য স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকেই তাদের জীবনযাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, অক্সিজেন সাপ্লাই ইন ভেরিয়াস হসপিটালস, বাংলাদেশের অক্সিজেন সাপ্লাইটা অত্যন্ত তিনি চান এটা যেন আরও বৃদ্ধি পায় এবং প্রতিটি জেলা হাসপাতালের জন্য আইসিইউ ইউনিট থাকে। স্বয়ংসম্পূর্ণ আইসিইউ ইউনিট মাস্ট, অতি জরুরি ভিত্তিতে এগুলাকে আপডেট করতে হবে। কোভিড-19 মোকাবিলায় প্রায় ২৫০০ কোটি টাকার ২টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের আংশিক অর্থায়নে একটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩৬৪ কোটি টাকা, আর ১১২৭ কোটি টাকার প্রকল্পের আংশিক অর্থায়ন করবে বিশ্বব্যাংক। সরকার প্রধানের নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিশাল প্রকল্প, একটি ছিল এডিবি ঋণ আর একটি ছিল ওয়ার্ল্ড ব্যাংক ঋণ সংক্রান্ত, এই দুটি প্রকল্প আমরা পাশ করেছি। চূড়ান্ত আজকে এটাকে আনুষ্ঠানিকভাবে পুনরায় ঝালাই করে ঘটনা উত্তর অনুমোদন করে নিলাম। একনেক সভা ১৬,২৭৬ কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অর্থায়নে ১৪,৪০১ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার, আর বাকিটা আসবে বৈদেশিক ঋণ থেকে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে করোনার মধ্যেও মে মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ১৩,০০০ কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, করোনার কারণে গত বছরের তুলনায় প্রায় ১৪% কম এসেছে রেমিটেন্স। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে প্রবাসীদের চাকরি ও কর্মসংস্থান রক্ষায় কূটনৈতিক যোগাযোগ বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলতে থাকায় বেকায়দায় পড়েছেন প্রবাসে থাকা বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে ১২,৭৭৫ কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন তারা। গত বছরের মে মাসে রেমিটেন্স এসেছিল প্রায় ১৪,৫০০ কোটি টাকা। এই হিসাবে রেমিটেন্সের পরিমাণ কমেছে ১৪%।
তবে পুরো অর্থ বছরের হিসাবে আগের চেয়ে রেমিটেন্স বেড়েছে প্রায় ৮.৭২%। করোনা ভাইরাসের কারণে বেশিরভাগ দেশে লকডাউন চলছে। এর ফলে প্রবাসীদের অনেকের আয় বন্ধ হয়ে গেছে, আবার অনেকেই দেশে ফিরে এসেছেন। এ কারণে প্রবাসীদের আয় কিছুটা কমতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। জাস্ট একটা মাসে করোনা ভাইরাসের কারণে মানুষ বিশ্বে সব জায়গায় লকডাউন, তারা এইগুলো টাকা পয়সা পাঠাতে দেরি করছে, সেই ক্ষেত্রে তুমি আমার রেমিটেন্স কম হবে, এটা কিন্তু স্বাভাবিক। দেশে বেশিরভাগ প্রবাসী আয় আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ফলে এসব দেশে করোনার প্রভাব শুরু হওয়ায় কমতে শুরু করেছে রেমিটেন্স প্রবাহ। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে রেমিটেন্সের পরিমাণ কমার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আগামী বেশ কিছু কালই এই ধরনের পরিস্থিতি যাবে বলে আশঙ্কা রয়েছে। তার কারণ হচ্ছে যে বিদেশ থেকে এই মুহূর্তে প্রচুর সংখ্যক যারা কাজ হারাচ্ছেন তাদেরকে দেশে পাঠানো হচ্ছে, তারা সেখানে থাকতে পারছেন না। উপরন্তু কোভিডের কারণে ওই সমস্ত অর্থনীতিতে কর্মকাণ্ডও সীমিত, ফলে বাড়তি আয়েরও সুযোগ সীমিত, এবং কখন তারা স্বাভাবিক পর্যায়ে যাবে সেটি অনিশ্চিত। তারা যদি কোনো ধরনের কাজে নিয়োজিত হতে না পারেন এবং তাদের জন্য যদি কোনো ধরনের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু সামগ্রিকভাবে আমাদের একটা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অথবা সামাজিক অগ্রগতি এই জায়গাটাতে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা লাগবে। বৈধ পথে প্রবাসীদের আয় বাড়াতে 2019-20 অর্থ বছরের বাজেটে 2% হারে প্রণোদনা ঘোষণা করে সরকার। এতে বেড়ে যায় রেমিটেন্সের পরিমাণ। তবে করোনা ভাইরাসের কারণে এতে বিপর্যয়ের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবারের মতোই 8.2% ধরা হচ্ছে। এছাড়া মূল্যস্ফীতিও 5.5%-এর নিচে রাখার পরিকল্পনা করছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের লক্ষ্য বাস্তবসম্মত হলেও জিডিপি প্রবৃদ্ধির অর্জন কঠিন হবে। করোনায় স্থবির গোটা বিশ্বের অর্থনীতি। মার্চের শেষ সপ্তাহ থেকে 2 মাসের সাধারণ ছুটিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত অচল, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি সহ অর্থনীতির সবগুলো সূচকে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 8.2% ধরা হলেও করোনা পরিস্থিতিতে 3% কমায় সরকার। অর্থনীতিবিদরা বলছেন, এটাও অর্জন কঠিন, এমনকি আগামী অর্থ বছরেও এই রেশ টানতে হতে পারে। প্রবৃদ্ধির 8% টার্গেটটা আমার কাছে খুব বেশি আশাবাদী টার্গেট মনে হচ্ছে, কারণ আমাদের প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতির উপরও নির্ভর করবে। তবে সরকারের নীতি নির্ধারকরা বলছেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। বর্তমানে যে মাত্রায় আছে তা মানে 8.2 এর মতন, এইটা এবার কাছাকাছি বলে আমি শুনেছি। এখনো চূড়ান্ত হয়নি যতদূর জানি, কারণ আপনি জানেন বাজেট সংসদে পাস না হওয়া পর্যন্ত চূড়ান্ত নয়। এদিকে সরবরাহ স্বাভাবিক রাখতে পারলে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যেই রাখা সম্ভব হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতির ব্যাপারটি মূলত চাহিদা এবং যোগান এই দুটো বিষয়ের উপরই নির্ভর করে থাকে। আমরা যদি চাহিদার দিকে তাকাই, তাহলে করোনা ভাইরাসের কারণে বর্তমানে চাহিদা সংকট রয়েছে এবং উৎপাদন একটু সংকুচিত অবস্থায় রয়েছে। সেটি যদি হয় তাহলে কিন্তু আসলে মূল্যস্ফীতি বাড়ার কোনো কারণ নেই। বিশ্বব্যাপী করোনার আঘাতে জ্বালানি তেলের দাম তলানিতে নেমে এসেছে। সরকারের নীতি নির্ধারকদের মতে ভোক্তা পর্যায়ে এর সুফল পাওয়া যাবে, ফলে মূল্যস্ফীতিও 5.5%-এর নিচে রাখার লক্ষ্য ঠিক করা হচ্ছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে গেল এপ্রিলের তুলনায় মে মাসে কমেছে সার্বিক মূল্যস্ফীতির হার। মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়ায় 5.35%। এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল 5.96%। মঙ্গলবার একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মূলত করোনা মহামারীর মধ্যেও উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকায় মূল্যস্ফীতি কমেছে বলে জানান তিনি। এপ্রিলের তুলনায় মে মাসে চাল, ডাল, সবজি, মশলা ও ডিমের দাম কমেছে বলে জানানো হয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে। এছাড়া চলতি বছরের মে মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে 5.09 ও 5.75%। এপ্রিলে সেটা ছিল 5.96,
মের শেষে দাঁড়িয়েছে 5.35। প্রধান ব্যয় হলো চাল, ডাল, মাছ, সবজি, তেল। এইগুলার সরবরাহ বিঘ্নিত হলে ভয়ঙ্কর ক্ষতি হয়, অথবা উৎপাদন বিঘ্নিত হলে। ভাগ্য বলো উৎপাদন বিঘ্নিত হয় নাই। 11 জুন বসছে বাজেট অধিবেশন। 2020-21 অর্থবছরে বাজেটের আকার হতে পারে 5,66,000 কোটি টাকার উপরে। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উম্মুন নাহার আজমি। উম্মুন নাহার, আমরা জানি সারা পৃথিবী এখন আসলে প্রবৃদ্ধির চাইতে মানুষকে রক্ষা করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী বাজেটের এই পরিস্থিতিটা কি দেখছেন? মানুষকে রক্ষা, মানুষের জীবন জীবিকা রক্ষায় বাজেটে প্রতিফলন কি থাকছে? আসলে এবারের বাজেটে মূলত জীবন জীবিকা রক্ষার তাগিদটাই বাজেট থেকে আসলে মূলত আসবে, এবং বিভিন্ন প্রস্তাবনা যেসব পাওয়া যাচ্ছে, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং বিশ্লেষকদের যেসব মতামত অর্থ মন্ত্রণালয় নিয়েছে, সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি জীবন জীবিকাকে গুরুত্ব দেওয়ারই মতামত মূলত এসেছে সবখান থেকে। এবং প্রধানমন্ত্রী কিন্তু করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব আমাদের দেশে শুরু হয়েছে, এরপরে যেসব ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলো এই কারণে বিভিন্ন সাধারণ ছুটি চলাকালীন, প্রণোদনা প্যাকেজ যে প্যাকেজটি ঘোষণা করেছে তার একটি প্রতিফলন কিন্তু এবারের বাজেটে থাকবে। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু সেই জীবন জীবিকার তাগিদটি উঠে আসছে, এবং মূলত ব্যাংক খাতের উপরেই তো এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নটা অনেকাংশে নির্ভর করছে। সেই ব্যাংক খাতের উপর কিন্তু বাজেটে এবার বিভিন্ন দিক নির্দেশনা থাকবে। তাদের এসব ঋণের অর্থ কিভাবে তারা ফেরত নিতে পারবেন এবং কিভাবে এসব বাস্তবায়ন হবে, কারণ এই প্রণোদনা প্যাকেজ কিন্তু শুধুমাত্র এই সাময়িক সময়ের জন্য নয়, এটি বেশ কিছুদিন ধরেই যাবে। অর্থাৎ এর পরের অর্থ বছরের বাজেটেও কিন্তু এর একটা প্রতিফলন থাকবে। তাই এখানে বলাই যায় যে জীবন জীবিকায় মূলত প্রাধান্য পাবে, এবং সামাজিক সুরক্ষার যে বলয়টি প্রতি বছর একটি গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রেও বলি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু এই সামাজিক সুরক্ষার বলয়টির দিকেও তাকিয়ে থাকেন। এবার কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও কিন্তু একটা পরিবর্তন আসবে, অর্থাৎ এর আওতা বাড়ানোর একটা পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে যারা দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছেন তাদেরকে কিভাবে উঠিয়ে আনা যায়, দরিদ্র মানুষের সংখ্যা কিভাবে কমানো যায়, সে ধরনের একটি দিক নির্দেশনা কিন্তু এবারের বাজেটে থাকছে। উম্মুন নাহার, আমরা জানি যে বছরের বাজেটের আরেকটা বড় চ্যালেঞ্জ থাকবে কর্মসংস্থান বৃদ্ধি করা, এবং একই সঙ্গে অর্থনীতিবিদরাও বলছেন যে খুব বেশি নতুন প্রকল্প যাতে না নেওয়া হয়, আবার কিছু প্রকল্প থাকতে হবে যেন মানুষের কর্মসংস্থান সেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে হয়। ফলে এখানে একটা ব্যালেন্সের প্রয়োজন আছে। এই ব্যাপারে কি চিন্তা করছে সরকার? কর্মসংস্থানকে কিন্তু আসলে গত কয়েক অর্থ বছর ধরে আমরা দেখছি, যেহেতু কর্মসংস্থান সেভাবে বাড়ছিল না, বেকারত্বের হার কিন্তু দিন দিন বাড়ছিল এবং নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে কিন্তু একটু ভাটা পড়েছিল। সেক্ষেত্রে কর্মসংস্থানকে প্রতিবার বাজেটেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এবার যেহেতু অনেক মানুষ বেকার হয়ে যাওয়ার একটি ঝুঁকি তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরির তাগিদটি কিন্তু এবার আরেকটু বেশি থাকবে। এবং বিনিয়োগ বৃদ্ধির কথা যেটি বলছিলেন, বিনিয়োগ কিন্তু এখন বেসরকারি বিনিয়োগ যদি বলি একেবারেই থমকে আছে, সেটা আমরা বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির দিকে তাকালে বুঝি। অর্থাৎ এবারের বাজেটে আমরা যেটা জানতে পেরেছি, কর্মসংস্থান বাড়ানো এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল চ্যালেঞ্জ হিসেবে ধরছেন বর্তমান সরকার, এবং 11 জুন হয়তো আমরা দেখতে পাবো এই বিষয়ে কি কি দিক নির্দেশনা থাকছে। উম্মুন নাহার আজমি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সিলেটে পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের জেরে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি ও কাউন্টার ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সংঘর্ষের ঘটনা ঘটে। ঈদ উল ফিতরের আগে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের কাছে করোনায় কর্মহীন শ্রমিকদের জন্য অর্থ সহায়তা দাবি জানান শ্রমিক নেতারা। শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা থেকে তা দেওয়ার প্রস্তাব দেন তারা, তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফলিক তহবিলের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তাদের। আমরা প্রমাণ সহ আতনাতে ধরে হইছে যে এই টাকা মাইরা খাইছে, অনাকাঙ্ক্ষিতভাবে এই মারামারিটা লাগছে। শ্রমিক লিডার যে আছেন পুলিশ, উনি আমাদের টাকা আত্মসাৎ করছেন, উনি আমাদের শ্রমিকদের কোনো কিছু দেন না। এরপর থেকেই ফলিকের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে আন্দোলন করছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ ঘটনার জেরে বিকেলে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও অভিযুক্ত ফলিকের পক্ষের লোকজন। এই বিষয়টা অর্থনৈতিক নিয়ে হোক, হিসাবাদি নিয়ে হোক, এটা বিষয় হচ্ছে এবং নিরসন করার আমরা এক পর্যায়ে সভাপতি জনাব সেলিম আহমদ ফলিক, ওনাকে আমরা বিচারে বাধ্য করছি, ঠিক আছে আমরা টেবিলে বসবো, বসার পরে এটা সমাধান দেব। এই পর্যায়ে হঠাৎ করে এসে এই আক্রমণ। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আচ্ছা, শ্রমিকদের মধ্যে কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করছে দুই গ্রুপের মধ্যে। তা আজকে দুই পার্টির মধ্যে দাওয়াদাই হয়েছে, এই খবর পাইয়ে আমরা সবাই আসছি। আসার পর এখন আর নাই, আমরা এখন আমাদের কন্ট্রোলের নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, করোনা পরিস্থিতির পুরো সময়টাই এটি আলোচনা ছিল যে সবসময়ই শ্রমিকদের জন্য নানানভাবে চাঁদা তোলা হয়, কিন্তু সেই চাঁদা শ্রমিকদের দুর্দিনে তারা পাচ্ছেন না। সিলেটে এই সংঘর্ষ কেন হয়েছে, এটি নিয়ে শ্রমিকরা কি বলছেন, শ্রমিক নেতারা কি বলছেন? আপনি সংবাদে যেমনটা দেখছিলেন যে এই কল্যাণ তহবিলের টাকা তছরুফ হয়েছে এমন অভিযোগ করেছেন কিছু শ্রমিক। কারণ আপনি জানেন যে গত 2 মাস ধরে কিন্তু শ্রমিকরা গাড়ি চালাতে পারছেন না। সেক্ষেত্রে যারা পরিবহন শ্রমিক আছেন তারা কিন্তু অর্থ কষ্টে আছেন। তো ঈদের আগে কিছু শ্রমিক নেতারা মিলিত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা শাখার সভাপতি যিনি সেলিম আহমদ ফলিক, তার কাছে গিয়েছিলেন। বলেছিলেন যে তারা দাবি করেছিলেন যে তাদের যে কল্যাণ তহবিল আছে এই তহবিল থেকে শ্রমিকদের কিছু টাকা ঈদের আগে বন্টন করার জন্য। সেক্ষেত্রে সেলিম আহমদ ফলিক এতে রাজি ছিলেন না এবং যারা এখানে গিয়েছিলেন তারা কিন্তু যে দাবি নিয়ে গেছিলেন তাদেরকে তিনি তার সাথে দুর্ব্যবহার করেছেন এমনটা অভিযোগ করেছেন শ্রমিকরা। তারপর থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে শ্রমিকরা এই টাকা আদায়ের জন্য। এইটা জানতে পারি যে এই যে কল্যাণ তহবিলের টাকার কথা যেটা বলা হচ্ছে, এটা কিভাবে কোথায় রাখা হয়, কার দায়িত্বে রাখা হয়, আদৌ এই জিনিসটার কোনো অস্তিত্ব আছে কিনা, শ্রমিকরা কি বলছেন? সিলেটের শ্রমিকরা যেটা অভিযোগ করছেন যে সিলেটের যে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আছেন তার কাছেই মূলত এই কল্যাণ তহবিলের টাকাগুলো তার অ্যাকাউন্টেই থাকে এমনটা তিনি দাবি করছেন এবং তার সংগঠন তার নামেও অ্যাকাউন্ট রয়েছে এবং যৌথ অ্যাকাউন্ট রয়েছে তাদের নামে। সেক্ষেত্রে তারা দাবি করছেন যে প্রায় 2.5 কোটি টাকা এখানে ছিল। সম্প্রতি যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল তখন সেলিম আহমদ ফলিকের কাছে তারা কিন্তু এই টাকার হিসেব চেয়েছিলেন। তখন সেলিম আহমদ ফলিক তাদেরকে 44 থেকে 45 লাখ টাকার হিসাব দিয়েছেন। এখন শ্রমিকদের দাবি হচ্ছে যে সেলিম আহমদ ফলিক তাদের যে কল্যাণ তহবিলের প্রায় 2 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন এমনটা তারা অভিযোগ করেছেন এবং এই অভিযোগের কারণেই মূলত আজকে শ্রমিকরা বিক্ষোভ করে প্রথমে পরে সেলিমের পক্ষের কিছু শ্রমিক আছে তাদের সাথে যারা আন্দোলনকারী তাদের সাথে সংঘর্ষ হয়। আপনি জানেন যে এ পর্যন্ত একজন পুলিশ সহ 10 জন আহত হয়েছেন এবং এই আমাদের সিলেট যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে কদমতলী এলাকায় এখানে বেশ কিছু গাড়ি এবং বাসের কাউন্টার কিন্তু ভাঙচুর করে শ্রমিকরা। পরে পুলিশ কিন্তু শেষ মুহূর্তে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, পরে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে এবং ফাঁকা গুলি ছুটে কিন্তু শ্রমিকদের এখান থেকে তারা তাড়িয়ে দিয়েছে। তো এখন কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিক নেতারা বলছেন যে তারা এই বিষয়টা নিয়ে শীঘ্রই বৈঠকে বসবেন এবং বৈঠকে বসেই এর সমাধান করবেন তারা, এমনটা বলছেন। মঞ্জুর, সেলিম কিংবা এর আগে যারা সভাপতি ছিল তাদের কাছ থেকে কি আমরা এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছি যে আসলে টাকাটা কি পরিমাণ জমা আছে, সেলিমের দাবি কি? সেলিম কিন্তু দীর্ঘদিন ধরে এই কমিটির নেতৃত্বে আছেন। আসলে সেলিম সিলেটের একমাত্র পরিবহন শ্রমিক নেতা যিনি কিন্তু বারবার সভাপতি নির্বাচিত হচ্ছেন এবং তার মাধ্যমে কিন্তু তিনি একক আধিপত্য নিয়ে কিন্তু সিলেটে দীর্ঘদিন ধরে আছেন। আসলে অন্য কারো কোনো আসলে ক্ষমতা এখানে নেই, সেলিমে একক ক্ষমতার সর্বসর্বা ছিলেন এমনটা দাবি করছেন শ্রমিকরা এবং এই শ্রমিকরা যেটা বলছেন যে তারা সেলিমের পদত্যাগ দাবি করছেন এই পদ থেকে, কারণ দীর্ঘদিন ধরে তিনি এই পদ আঁকড়ে রয়েছেন এবং এই পদকে ব্যবহার করে তিনি বহু টাকার মালিক হয়েছেন, বহু টাকা আত্মসাৎ করেছে এমনটা এখন অভিযোগ করছে শ্রমিকরা। তবে সেলিমের সাথে আমাদের যোগাযোগ করতে আমরা আজকে করতে পারিনি, কিন্তু এর আগে কয়েকবার যোগাযোগ হয়েছে। তিনি আসলে বিষয়টাকে বিচ্ছিন্নভাবে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে শ্রমিকদের যে কল্যাণ তহবিলের টাকা সেগুলো তার কাছে জমা আছে এবং শ্রমিকদের কাজে সেগুলো ব্যবহার করে তিনি সেটা বলছেন, কিন্তু শ্রমিকরা বলছেন যে তাদের কোনো কাজেই আসছে না এই কল্যাণ তহবিলের টাকায়। এই কল্যাণ তহবিলের টাকা কিন্তু নেতারাই তারা বিভিন্নভাবে আত্মসাৎ করে ফেলছেন। মঞ্জুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা লকডাউনের পর শুরু হচ্ছে ক্রিকেট লড়াই। সুখবর দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত করে ফেলেছে তারা। 3 টেস্ট ম্যাচ হবে 20 দিনের মধ্যে। ক্রিকেটারদের খেলার ধকল থাকলেও মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া 2 বোর্ড। ম্যাচগুলো হবে বায়োসিকিউর ভেন্যুতে। প্রথম টেস্ট শুরু হবে বোলে 8 জুলাই, বাকি 2 টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডে। দ্বিতীয় টেস্ট 16 থেকে 20 জুলাই, তৃতীয় ও শেষ টেস্ট 24 থেকে 28 জুলাই। 9 জুন ইংল্যান্ডে পৌঁছবে ক্যারিবীয়রা। 14 দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে সফরকারীরা।
যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ক্রীড়াঙ্গনেও প্রতিবাদের ঝড় উঠেছে। ফুটবল, ক্রিকেট, টেনিস সহ খেলার জগতের সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পুরো যুক্তরাষ্ট্র এখন উত্তাল আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায়, যার রেশ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে। খেলাধুলাকে বর্ণবাদের ঊর্ধ্বে রাখা হয় সবসময়, এমনকি খেলার মাধ্যমে বিশ্বকে বর্ণবাদের বিরুদ্ধে নেয়ার প্রচেষ্টাও লক্ষণীয়। সে কারণেই ক্রীড়াঙ্গনের প্রতিবাদ চোখে পড়ার মতো। সোমবার অনুশীলনের মধ্যেই লিভারপুলের সব খেলোয়াড়রা মাঠের মাঝখানে হাঁটু গেড়ে প্রতিবাদ করেছেন ফ্লয়েড হত্যার। ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকা মার্কাস রাশফোর্ড ও পল পগবা ইনস্টাগ্রামে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। বুন্দেসলিগায় গোলের উৎসবের পরিবর্তে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান মার্কাস থুরাম। এদিকে বর্ণবাদ নিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার তরফ থেকেও মিলেছে সবুজ সংকেত। ইংল্যান্ড উইঙ্গার জর্ডন সানচো মাঠে জার্সি খুলে প্রতিবাদ করার ঘটনাকে মানবিক বিবেচনায় ডিসিপ্লিনারি কমিটিকে শাস্তি না দিতে বলেছে ফিফা। ক্রিস গেইল, ড্যারেন স্যামিরা জানিয়েছেন বিভিন্ন সময় তারা বর্ণবাদের শিকার হয়েছেন। এখন আর এমনটা মেনে নেওয়া যায় না। সবাইকে সোচ্চার হতে বলেছেন দুজনেই। টেনিস খেলোয়াড়রা হ্যান্ডস আপ স্লোগানে হাত উপরে উঠিয়ে ভিন্নভাবে জানিয়েছে প্রতিবাদ। খেলাধুলার স্বার্থে সবার জন্য নিরপেক্ষ একটি প্ল্যাটফর্মের দাবি খেলোয়াড়দের। এদিকে সাবেক বক্সার ফ্লয়েড মেওদার জর্জ ফ্লয়েডের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এমনকি তার শেষকৃত্যের সব খরচ বহন করবেন তিনি। নিজের নামের সঙ্গে মিল থাকায় তার কষ্ট একটু বেশি। আর কিংবদন্তি গলফার টাইগার উডসও টুইট করে প্রতিবাদ জানিয়েছেন। পুরো দুনিয়া যখন বর্ণবাদের বিরুদ্ধে, তখন নিজের দেশ যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটায় তিনি বিস্মিত। আর পুরো বিশ্ব অবাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায়। তার পাগলাটে আচরণের সঙ্গে পরিচয় থাকলেও তিনি যেভাবে বর্ণবাদকে উস্কে দিচ্ছেন তার ফলাফল ভয়ঙ্কর হতে পারে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।